প্রিয় দর্শক শ্রোতা, আমি বিমল কুণ্ডু একজন বাঙালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ। বন্ধুগণ, এর আগে আমরা বিলুপ্তির পথে বাঙালির সংস্কৃতি এই প্রেক্ষাপটে চতুর্থ পর্ব এর আগে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। হয়তো আপনারা দেখেছেন। সেখানে চতুর্থ পর্বে আমরা একেবারে শেষে এসে আলোচনা করেছিলাম আমাদের বাউল সম্রাট, যিনি বাংলা সাহিত্য সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে আছেন, লালন ফকিরের সম্পর্কে আলোচনা করে সেখানে আমি শেষ করেছিলাম একটি বাউল সঙ্গীত দিয়ে। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে হারায়ে সেই মানুষে তার দেশে আমি দেশ বিদেশে বেড়াই ঘুরে, কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে। বন্ধুগণ, এই গানটি লালন শাহের সমসাময়িক আরেকজন বাউলের, তার নাম গগন হরকাড়া। বন্ধুগণ, আপনারা অনেকে হয়তো জানেন, যারা জানেন না তারা জেনে অত্যন্ত বিস্ময়ভূত হবেন যে আমাদের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন, তার সুরটি নেওয়া হয়েছিল এই গানটি থেকে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ ছেড়ে। যাই বন্ধুগণ, মধ্যযুগে এসে আমরা দেখেছি যে আমাদের বাংলা ভাষা এবং সংস্কৃতি গড়ে উঠেছিল আউল, বাউল, দরবেশ, ভাটিয়ালি, পল্লীগীতি, ভাওয়াইয়া, মুর্শিদি, বহুবিধ সঙ্গীতের মধ্য দিয়ে, এবং সেই সঙ্গীতের ভিতরে যে প্রেম, ভালোবাসা, মানবতা ছিল, সেটা বাঙালি হৃদয়কে দারুণভাবে দ্রবীভূত করেছিল। তাই নিয়ে, সেই দ্রবীভূত হৃদয় নিয়ে আমরা আমাদের মাতৃভাষাকে, বাংলাকে ভালোবেসেছিলাম, এবং সেই ভালোবাসার জন্য 1952 সালে এসে বুকে রক্ত ঢেলে দিয়ে আমরা আমাদের বাংলা ভাষার অস্তিত্বকে রক্ষা করতে পেরেছিলাম, এবং সৃষ্টি হয়েছিল অমর সঙ্গীত, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, এবং আমাদের সেই বাঙালি মনন এবং মানসিকতার যে প্রতিরূপ, আমাদের সেই যে মানস প্রতিমা, সেইটা প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের শহীদ মিনারের মধ্য দিয়ে। 1952 সালের পর থেকে এই শহীদ মিনারকে কেন্দ্র করে বাঙালির একটা আলাদা সংস্কৃতি গড়ে উঠতে থাকলো। বাঙালির সমস্ত চিন্তা চেতনায় যেন এই শহীদ মিনার তাদেরকে অনুপ্রাণিত করে এমন এক জায়গায় নিয়ে গেল, বাঙালির সেই সংস্কৃতি দেখে, সেই ভাষার গরিমা দেখে পাকিস্তানি শাসক ভয় পেয়ে গেল, এবং সর্বত্রভাবে তারা চেষ্টা করলো বাংলা ভাষাকে ধ্বংস করার জন্য এবং বন্ধ করে দেওয়ার জন্য। তারা এই দেশের কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে ডেকে নিয়ে তার উপর দায়িত্ব দিলেন যে বাংলা ভাষাকে যেন উর্দু অক্ষরে রূপান্তরিত করে লেখা হয়, যাতে বাঙালি এই বাংলার অক্ষরটাকে ভুলে যায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি অত্যন্ত দৃঢ়ভাবে পাকিস্তানি সরকারের এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তৎকালীন ঢাকা ভার্সিটির বাংলা বিভাগের অধ্যাপক আব্দুল হাই তাকে ডেকে নিয়ে বললেন, দেখো, রবীন্দ্রসঙ্গীত তোমাদের খুব প্রিয় বাঙালি, একটা কাজ করো আব্দুল হাই, তুমি এই উর্দু ভাষায়
রবীন্দ্রসঙ্গীত লেখা শুরু করো। আব্দুল হাই উত্তর দিয়েছিলেন পাকিস্তানি শাসক গোষ্ঠীর কাছে, স্যার আমি যদি গান লিখি সেটা তো হবে হাই সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত হবে না। এই সমস্ত বাঙালি আমাদের মধ্যে ছিলেন বলে আমরা বাংলা ভাষাকে এমন একটা জায়গায় নিতে পেরেছিলাম, প্রতি নিয়ত বাঙালির আচার আচরণ, বাঙালির বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়ে সেই ভাষা এবং সেই সংস্কৃতি বাউলের গলায়, মাঝির গানে, উত্তরবঙ্গের ভাওয়াইয়া গানের মধ্য দিয়ে সেই আমাদের সেকালের গরুর গাড়ি, মহিষের গাড়ির যারা গাড়োয়ান, তাদের কণ্ঠে মধ্য দিয়ে বাঙালির সংস্কৃতি চারিদিকে বিস্মৃত হয়ে পড়ল। কোন শাসন ব্যবস্থা, কোন চোখ রাঙানি বাঙালি শোনেনি, এবং এইভাবে বাংলা ভাষা এবং সংস্কৃতি উত্তরণ ঘটতে ঘটতে এমন একটা জায়গায় এসে পৌঁছল বাঙালি 1966 সালে। বাঙালির জাতীয় নেতা হবে জাতির পিতা পরবর্তীকালে বঙ্গবন্ধু শেখ মুজিব 66 সালে তিনি বাঙালির পালস বুঝে নিয়ে পাকিস্তান শাসক গোষ্ঠীর কাছে 6 দফা দাবি পেশ করলেন। সেই 6 দফার মধ্যেই নিহিত ছিল বাঙালির মুক্তির কথা, সাহিত্য শাসন। বাঙালি শাসক কাজটি সেটা মানলেন না, শুরু হলো আন্দোলন। সেই আন্দোলনের পর্বে এলো 69 সালের গণ আন্দোলন, যে আন্দোলনের সূত্রপাত ঘটেছিল যখন পাকিস্তানের শাসক গোষ্ঠী আগরতলায় ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবকে প্রাণদণ্ড দেওয়ার জন্য তারা এক মিথ্যা ষড়যন্ত্র মামলায় তাকে জড়িত করে কারাবন্দী করলেন। শুরু হলো সারা পূর্ববঙ্গব্যাপী আন্দোলন, ছাত্র আন্দোলন। পরবর্তীতে প্রজ্বলিত হয়ে উঠল সেটা গণ আন্দোলনে। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, বাংলার আহ্বান জনতা, ছাত্র, শিক্ষক সবাই মিলে তাদের একটাই মাত্র স্লোগান তখন বাঙালির মুখে মুখে বেজে উঠল, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এই হলো বাঙালি সংস্কৃতির চরম প্রকাশ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বড়লোক, গরিব মানুষ, চাষি, কৃষক, শ্রমিক, সমস্ত মানুষ, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, গরুর গাড়ির গাড়োয়ান, সবাই একই সুরে স্লোগান দিতে থাকলো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। একটা কমন সংস্কৃতি এইভাবে বাঙালির মধ্যে গড়ে উঠল। বাঙালির সংস্কৃতিতে এলো পয়লা বৈশাখ। পয়লা বৈশাখকে ঘিরে চারিদিকে উন্মাদনা, সাজো সাজো জপ। এই প্রথম বর্ষের দিনে বাঙালি তরুণ তরুণীরা সেজে গুছে তারা বৈশাখী মেলায় যেত। মেয়েরা হলুদ শাড়ি পরে, গলায় ফুলের মালা, চুলের খোপায় রজনীগন্ধার মালা গেঁথে তারা চারিদিকে গন্ধ ছড়িয়ে বেরোতে লাগলো। এটা পাকিস্তানি শাসক গোষ্ঠী, তাদের যে মুসলিম লীগের দালাল, জামাত ইসলামের দালাল, তারা বলতে শুরু করলো এটা ইসলাম বিরোধী, এগুলো এই দেশে চলবে না, এগুলোকে বন্ধ করতে হবে। বন্ধ তো হয়ই নাই। বাঙালি জাতি তার ভাষা এবং সংস্কৃতি এমন ভাবে বাঙালি হৃদয়কে অনুরণিত করলো যে 1971 সালে এসে জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে সমগ্র বাঙালি সমাজ, কতিপয় রাজাকার আলবদর বাদে সমস্ত বাঙালি একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়ল স্বাধীনতা সংগ্রামে। 1971 সালে 26শে মার্চ পাকিস্তানি শাসক গোষ্ঠী ঝাঁপিয়ে পড়ল বাঙালি নিধনে। তারা বাঙালির সমস্ত বুদ্ধিজীবী সন্তানদের, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তানদের বেছে বেছে হত্যা করলো। এইভাবে 30 লক্ষ শহীদের রক্ত, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হলো বাঙালির স্বাধীনতা। বাঙালি ফিরে পেল তার স্বাধীনতা, বাঙালি ফিরে পেল তার ভাষা, বাঙালি ফিরে পেল তার সংস্কৃতি, প্রতিষ্ঠিত হলো
স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।